চ্যাপ্টার 239 প্রত্যেকের নিজস্ব আসর। যাই হোক, এটা আমার আর দরকার নেই, কিন্তু আমি এটা সুসিকে দিতে পারি, আর এর বদলে আমি অন্যান্য বিয়ান্ডার উপাদানও জোগাড় করে নিতে পারব। সুসির পোষণের জন্য এখনও একটা ফার্স্টম্যান র্যাবিটের মেরুদণ্ডের তরল দরকার। কিছু কাজ সুসির ওপর ছেড়ে দেওয়াই ভালো। আমার চেয়ে ওর জন্যই কাজগুলো করা অনেক বেশি সহজ। সব বিখ্যাত গোয়েন্দারই তো একজন ভালো সহকারী দরকার হয়, তাই না? অড্রে দ্রুত নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার কাছে এখন এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর আর কোনো কারণ ছিল না। টেলিগ্রামটা নামিয়ে রাখার পর তার মনের আনন্দ কিছুটা কমে গেল, আর বাস্তবের দুশ্চিন্তাগুলো আস্তে আস্তে তাকে ঘিরে ধরতে শুরু করল। মিস্টার ফুলকে আমার এখনও সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য দেওয়ার কথা। ইন্টিস অ্যাম্বাসেডরকে হত্যা করার মিশনটাও বাকি, আর ওনার ব্লেজডের একটা অনুরোধও তো আছে। অবশেষে ঋণের জালে আটকে পড়ার অনুভূতিটা কেমন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। অড্রে আর দেরি করা যাবে না, চলো কাজ শুরু করি। মেয়েটি নীরবে নিজের হাতের মুঠো শক্ত করল। সে একটা কাগজ আর কলম খুঁজল। ভিসকাউন্ট গ্লিন্টকে একটা চিঠি লিখতে হবে, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব শিও দেরেচা আর ফোর্স ওয়ালের সাথে তার দেখা করার ব্যবস্থা করে দিতে পারে। মিশনটা তাকে অন্য কারো হাতে তুলে দিতে হবে। সে একটা ফাউন্টেন পেন তুলে নিল, কালির দোয়াতে কলমটা ডোবাল, কিন্তু হঠাৎ করেই অড্রে কিছু না লিখে নিজের হাতটা শূন্যেই থামিয়ে রাখল। তার মাথায় হঠাৎ করেই একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যার কথা মনে পড়ে গেল। সে ইন্টিস অ্যাম্বাসেডর বেকারল্যান্ড সম্পর্কে আসলে খুব সামান্যই জানে। এই ধরনের ক্ষেত্রে একটা মিশনের বিপদ সম্পর্কে ভুল ধারণা করাটা খুব স্বাভাবিক। হতে পারে কেউ মিশনটা নিতে রাজি হবে না, অথবা হয়তো মিশনটা এমন কারো হাতে গিয়ে পড়বে যে এটার জন্য একদমই উপযুক্ত নয়, যার ফলে একদম শুরুতেই মিশনটা ব্যর্থ হওয়ার দিকে এগিয়ে যাবে। এর ফলে মিশনের খরচ বেড়ে যাওয়া নিয়ে সে মোটেও চিন্তিত ছিল না, বরং তার বিশ্বাস ছিল যে দ্য ফুল তাকে আরও ভালো পুরস্কার দেবেন আর তাকে সাহায্যও করবেন। কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করার পর অড্রে তার পরিচারিকা অ্যানির দিকে মাথা ঘোরাল। সে বলল, কাউন্টেস জারিয়াকে গিয়ে বলো যে আমি ওনার আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি কাল সন্ধ্যায় ঠিক সময়েই ওনার নাচের অনুষ্ঠানে উপস্থিত থাকব। জারিয়া ছিল আর্ল উলফের স্ত্রী। সে তার এই নাচের অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে লোয়েনে আসা সব অ্যাম্বাসেডরকে আমন্ত্রণ জানিয়েছিল, যার মধ্যে বেকারল্যান্ড জিন ম্যাডানও ছিল। অড্রে প্রথমে ভেবেছিল অসুস্থতার বাহানা দিয়ে সে এই আমন্ত্রণটা ফিরিয়ে দেবে, কিন্তু এখন এই নাচের অনুষ্ঠানের প্রতি তার বেশ আগ্রহ তৈরি হল। অ্যাম্বাসেডর বেকারল্যান্ডকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার পর যখন সে যথেষ্ট তথ্য জোগাড় করতে পারবে, ঠিক তারপরই সে শিও আর ফোর্সের সাথে দেখা করবে। অড্রে হঠাৎ করেই বুঝতে পারল যে সে একটা বিশাল বড় ঘটনার অংশ হতে যাচ্ছে, যেটার স্বপ্ন সে সবসময় দেখে আসছিল। তার বুকের ভেতরটা উত্তেজনায় কেঁপে উঠল। রোডস্টের দ্বীপপুঞ্জের ফার্স্ট ম্যানর, যেটাকে বলা হয় সিটি অফ জেনারোসিটি বায়াম, বাস্তব জগতে ফিরে আসার পর আলজার উইলসন নিজের পোশাক পাল্টে ফেলল। সে এমন একটা পোশাক পরল যেটাকে ইন্টিস প্রজাতন্ত্রের লোকেরা বেশ জাঁকজমকপূর্ণ আর চটকদার বলে মনে করত। তারপর সে হোটেলের পেছনের দরজা দিয়ে একটা গলিতে বেরিয়ে এল। রাস্তায় বেশ কয়েকবার ঘোরাঘুরি করে সে নিজের পথ বদলাল। অবশেষে সে এমন একটা বাড়ির সামনে এসে থামল যেটার সামনে কোনো বাগান বা লন ছিল না। সে তার সেই পরিচিত সাদা মুখোশটা পরে নিল। তারপর সে দরজায় নক করতে শুরু করল। প্রথমে 3টা ভারী নক, তারপর 2টো হালকা নক, মাঝখানে 2টো লম্বা আর 2টো ছোট বিরতি দিয়ে সে একটা নির্দিষ্ট সংকেত বাজাল। প্রায় 10 সেকেন্ড পর ক্যাঁচ করে একটা শব্দ হল। দরজাটা খুলে গেল। জলদস্যুর হেডব্যান্ড পরা লোক একজন বাইরে মাথা বের করল। সে খুব দ্রুত চারপাশে চোখ বুলিয়ে নিল। ভেতরে এসো, লোকটা নিজের গম্ভীর গলায় বলল। সে আলজারের জন্য রাস্তা ছেড়ে দিয়ে একপাশে সরে দাঁড়াল। আলজার কোনো কথা না বলে নীরবে ঘরের ভেতর ঢুকে গেল। ক্যাঁচ! দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। 15 মিন্স্ক স্ট্রিটে ক্লাইন মোরেত্তি তার ঘরের পর্দাগুলো সরিয়ে দিল। তারপর সে নিজের পড়ার টেবিলে গিয়ে বসল। দ্য হ্যাংড ম্যান তাকে সিক্রেট অর্ডার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছিল, সেটা থেকে ক্লাইন বুঝতে পারল যে তার লক্ষ্যের সাথে ইন্টিস প্রজাতন্ত্রের একটা গভীর সম্পর্ক থাকতে পারে। একই সাথে তার দি হ্যাংড ম্যানের বলা কথাগুলোও মনে পড়ে গেল। সে অ্যান্টিগোনাস পরিবারকে বর্ণনা করার জন্য 2টো শব্দ ব্যবহার করেছিল, অদ্ভুত আর ভয়ানক। গতরাতে যে বিয়ান্ডার আমার ঘরে চুপি চুপি ঢুকেছিল, তথ্যগুলো পড়েছিল আর আমাকে একটা সতর্কবার্তা দিয়ে গিয়েছিল, সে সত্যিই খুব অদ্ভুত ছিল। অ্যান্টিগোনাস পরিবারের নিয়ন্ত্রণে যে সিকোয়েন্স পাথওয়ে আছে সেটা হলো সিআর পাথওয়ে, আর সিক্রেট অর্ডারের কাছেও ঠিক এই পাথওয়েটাই আছে। তার মানে এই 2টো জিনিসকে একই পাল্লায় মাপা যায়। তার মানে আমি কি ধরে নিতে পারি যে গতরাতে সেই বিয়ন্ডার আসলে সিক্রেট অর্ডারেরই একজন সদস্য, যে একই সাথে ইন্টিস প্রজাতন্ত্রের হয়ে একজন গুপ্তচর হিসেবেও কাজ করছে? নাকি সে সিক্রেট অর্ডারের কেউ নয়, বরং সে এমন কেউ যে ইন্টিস প্রজাতন্ত্র আর সিক্রেট অর্ডারের মধ্যকার সম্পর্কটাকে কাজে লাগিয়েছে,
যাতে সে প্রয়োজনীয় ফর্মুলা আর পোষণগুলো জোগাড় করতে পারে। ক্লাইন খুব সাহসের সাথে এই অনুমানগুলো করতে শুরু করল, আর সে খুব সাবধানে এগুলো মিলিয়ে দেখার চেষ্টা করল। তাহলে এটা খুব সহজেই বোঝা যায় যে কেন আমার ক্লাউনের আগাম সতর্কবার্তার ক্ষমতাটা কাজ করেনি। যখন ওই অদ্ভুত সুতাকৃমিটা আমার ঘরে ঢুকেছিল তখন আমি কিছুই টের পাইনি। এটা আসলে একই পাথওয়ের একজন উচ্চ সিকোয়েন্সের বিয়ান্ডারের প্রভাবে হয়েছে। সে নিজের ক্ষমতা বলে আমার ক্ষমতাটাকে দাবিয়ে রেখেছিল। অবশ্য এটাও হতে পারে যে ওই লৌহকালো সুতাকৃমিটা আসলে আমার জন্য কোনো সরাসরি বিপদের কারণ ছিল না। ঠিক একইভাবে এটাও পরিষ্কার হয়ে যায় যে কেন ঠিক ওই রাতেই সুতাকৃমিটা আমার ঘরে ঢুকেছিল, যে রাতে আমি ইয়ান রাইট সম্পর্কে তথ্যগুলো লিখে রেখেছিলাম। সবচেয়ে বড় কথা, ওটা সোজা আমার পড়ার টেবিলের দিকেই গিয়েছিল। তার মানে অন্য পক্ষের কাছেও সিআরের ক্ষমতা আছে। আর এই ব্যাপারটা পুরো ঘটনাটাকে বেশ যৌক্তিক করে তোলে। নিজের অনুমানগুলোকে বারবার যাচাই করে দেখার পর ক্লাইন বুঝতে পারল তার এই ধারণাটা খুব সম্ভবত সত্যি হওয়ার বেশ কাছাকাছি রয়েছে। যদি ওই লোকটা সত্যিই সিআর পাথওয়ের একজন উচ্চ পর্যায়ের বিয়ন্ডার হয়ে থাকে, তাহলে তার সিকোয়েন্স নম্বরটা ঠিক কত হতে পারে, আর তার পোষণের নামটাই বা কী হবে? সে যেভাবে ওই সুতাকৃমিটাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, এটা কি সার্কাসের সাথে সম্পর্কিত অন্য কোনো ভূমিকা হতে পারে? যেমন ধরো বিস্ট টেমার বা পশু প্রশিক্ষক। ক্লাইন বেশ মজার একটা অনুভূতি নিয়ে নিজের মাথা নাড়াল। নিজেকে নিয়ে নিজেই একটু হাসল সে। হয়তো আমার পরবর্তী পোষণের ফর্মুলাটা আমি তার কাছ থেকেই পেয়ে যাব। আমার আগের ডিভিনেশন থেকে আমি যে ইঙ্গিতটা পেয়েছিলাম, এটাই কি সেই ইঙ্গিতের আসল অর্থ? ব্যাকল্যান্ড শহরটা সত্যিই একটা আসার জায়গা। ক্লাইন নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলল। তারপর সে ভাবতে শুরু করল যে এরপর তার কি করা উচিত। সে ইন্টিস অ্যাম্বাসেডর বেকারল্যান্ডকে গুপ্ত হত্যা করার দায়িত্বটা অন্যের হাতে তুলে দিয়েছিল, যাতে করে ভবিষ্যতে আসতে পারে এমন সব বিপদ সে গোড়াতেই শেষ করে দিতে পারে। তাকে এমনভাবে কাজটা করতে হতো যাতে তার ওপর কারো কোনো সন্দেহ না হয়। কিন্তু এই কাজটা নিজের হাতে করার মতো যথেষ্ট ক্ষমতা তার ছিল না। যখন ইয়ান রাইটের অবস্থানের কথা দুই পক্ষের কাছেই ফাঁস হয়ে গেছে, তখন ক্লাইন বেশ নিশ্চিত ছিল যে অ্যাম্বাসেডর বেকারল্যান্ড আপাতত তাকে নিয়ে মাথা ঘামানোর সময় পাবে না। খুব শিগগিরই সে ক্লাইনের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, আর ক্লাইনের জীবনে নতুন কোনো সমস্যাও বাড়াবে না। অ্যাম্বাসেডর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটার কথা বলেছিল, সেটা খুঁজে বের করাটাই এখন তার প্রধান লক্ষ্য, আর সে এটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত থাকবে। অন্যভাবে বলতে গেলে, ওই জিনিসটা খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমি একদম নিরাপদ। তাই আমাকে এখন হুট করে কোনো শক্তিশালী বিয়ন্ডার বডিগার্ড ভাড়া করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। যদি সে পরবর্তীতে আমার ওপর প্রতিশোধ নিতেও চায়, তবুও এটা খুব একটা সম্ভব নয় যে অ্যাম্বাসেডর আমার সাথে মোকাবিলা করার জন্য কোনো উচ্চ সিকোয়েন্সের বিয়ন্ডারকে ভাড়া করবে। এটা মোটেও লাভজনক হবে না, আর এর কোনো প্রয়োজনও নেই। সবচেয়ে বড় কথা, ব্যাকল্যান্ড তো আর তার নিজের দেশ নয়। সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা আছে সেটা হলো সে ওই বিয়ন্ডারকেই আবার ব্যবহার করবে। যেই লোকটা গত রাতে ওই লৌহকালো সুতাকৃমিটাকে আমার ঘরে পাঠিয়েছিল, তার ক্ষমতা অন্তত সিকোয়েন্স 7-এর সমান হবে, আর হয়তো সেটা সিকোয়েন্স 6 বা 5ও হতে পারে। তার কাছে যথেষ্ট শক্তি আছে, আর সে এখানকার পরিস্থিতি সম্পর্কে খুব ভালো করেই জানে। যখন সময় আসবে তখন আমাকে শুধু এই মানের একজন বডিগার্ড ভাড়া করতে হবে। তবে আমি আশা করি যে সেই সময় আসার আগেই অ্যাম্বাসেডরের সব খেলার সমাপ্তি ঘটবে, আর সে কখনো এই ধরনের কোনো নির্দেশ দেওয়ার সুযোগই পাবে না। ক্লাইন জানালা দিয়ে বাইরের দিকে তাকাল। বাইরের ঘন কুয়াশাটা অবশেষে সরে যেতে শুরু করেছে। সে অনেকটা ঘোরের মধ্যে বাইরের দিকে তাকিয়ে রইল। সে সিদ্ধান্ত নিল যে আজ রাতেও সে ব্রেভার্টস বারের দিকে যাবে। প্রথমত, সে কাসপার স্কালিনিনের মাধ্যমে অন্যান্য বিয়ন্ডারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, যাতে সে নিজের জন্য একজন উপযুক্ত বডিগার্ড বেছে নিতে পারে। দ্বিতীয়ত, সে মেরসল্টের বিয়ন্ডার বৈশিষ্ট্যটা বিক্রি করার একটা সুযোগ খুঁজবে, কিছু টাকা জোগাড় করবে, আর দেখবে যে কেউ কোনো শক্তিশালী রহস্যময় বস্তু বিক্রি করছে কিনা, যাতে সে নিজের শক্তি আরও বাড়াতে পারে। এটা এমন একটা পরিকল্পনা যেটা কখনোই পুরনো হওয়ার নয়। নিজের পরিকল্পনাটা পাকাপাকি করার পর ক্লাইন এমন ভান করল যেন সে খুব আরাম করে খবরের কাগজ পড়ছে। সে আকাশ অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, আর নিজের জন্য টমেটো আর গরুর লেজের একটা চমৎকার স্যুপ তৈরি করল। খুব তৃপ্তি করে পেট ভরে খাওয়ার পর সে রোজকার মতোই শোবার ঘরের পর্দাগুলো টেনে দিল। সে সিদ্ধান্ত নিল যে আজ রাতে আর সে পর্দা সরাবে না। তারপর সে নিজেকেই নিজে ডাকল এবং সাড়াও দিল। সে নিজের সেই বিশেষ স্পিরিট বডিতে রূপান্তরিত হল। সে আজিকের সেই তামার বাঁশি, মেরসল্টের বিয়ন্ডার বৈশিষ্ট্য, নিজের হাতে তৈরি করা জাদুকরী জিনিসপত্র, সব ধরনের উপাদান আর ট্যাট কার্ডগুলো বাস্তব জগতে নিয়ে এল। শুধু সেই রক্তমাখা চুক্তির মতো কয়েকটা জিনিস সে আগের জায়গাতেই রেখে দিল। এই সব কাজ শেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নেওয়ার পর ক্লাইনের শক্তি আবার তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। সে আবারও রহস্যবিদ্যার একজন অর্ধেক বিশেষজ্ঞ হয়ে উঠল। সে নিজের জামার কলারটা ঠিক করে নিল, নিজের হ্যাট আর ছড়িটা হাতে তুলে নিল। তারপর সে 15 মিন্স্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়ল।
আয়রন গেট স্ট্রিট ব্রেভহার্টস বারের ভেতর। এক গ্লাস বিয়ারের বিনিময়ে ক্লাইন কাসপার্সকে একটা তাসের ঘরে খুঁজে পেল। কাসপার্স তখন ফাইটিং ইভিল নামের একটা খেলা খেলছিল, আর একই সাথে সে বাইরে চলমান একটা বক্সিং ম্যাচের ওপর বাজিও ধরছিল। সে বেশ মজাতেই নিজের জীবন পার করছিল। আশপাশের পরিচিত পরিবেশটা ক্লাইনকে তার গতবারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিল। গতবার সে ম্যারিককে এখানে বসে 10টারও বেশি তাস খেলা জম্বির সাথে পোকার খেলতে দেখেছিল। তার হঠাৎ করেই মনে হল যে খুব ভালো হয়েছে সে আজিকের তামার বাঁশিটা সাথে করে নিয়ে আসেনি। যদি আমি মিস্টার আজিকের দেওয়া সেই তামার বাঁশিটা সাথে করে নিয়ে আসতাম, তাহলে আমার মনে হয় ম্যারিকের ওই 1 ডজন জম্বি সাথে সাথেই বিদ্রোহ করে বসত, আর আমাকে খুব ভালো মতো আপ্যায়ন করার জন্য ছুটে আসত। আমি ভাবছি তখন ম্যারিকের মুখের চেহারাটা ঠিক কেমন হতো। ক্লাইন দরজার কাছে গিয়ে দাঁড়াল। সে কাসপার্স কালিনিন এর দিকে তাকিয়ে মাথা নেড়ে ইশারা করল। সে বোঝাতে চাইল যে তার কিছু দরকার। কাসপার্স নিজের তাসগুলো ঢেকে রাখল আর বিড়বিড় করে একটা গালি দিল। সে উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে এল। তারপর খুব নিচু গলায় বলল, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে বেশ কিছু মানুষ আছে। তারা হয়তো ম্যারিকের মতো অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু তারা বেশ শক্তিশালী। তুমি তাদের সাথে কোনো চুক্তি করতে পারবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমি তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, তুমি কোনোভাবেই তাদের রাগিয়ে দেবে না, নইলে তুমি হয়তো কালকের সকালের সূর্যটা আর দেখতে পাবে না। অবশ্য সেপ্টেম্বর মাসের পর ব্যাকল্যান্ডে এমনিতেই সূর্যের আলো দেখাটা খুব কঠিন একটা কাজ। আমাকে কি তোমাকে কোনো টাকা দিতে হবে? ক্লাইন খুব আন্তরিক গলায় জানতে চাইল। কাসপার্স খুব খুশি হয়ে মাথা নাড়াল। 2 পাউন্ড। এই টাকা দিয়ে আমি একটা অস্ত্রের দোকান থেকে আস্ত একটা রিভলভার কিনে ফেলতে পারব, যদিও তারা দামটা 3 পাউন্ডের বেশি হাঁকায়, কিন্তু একটু দামাদামি করলে এটা অনায়াসেই 2 পাউন্ডে পাওয়া যায়। ক্লাইন মনে মনে একটু বিরক্তি প্রকাশ করল, তবে সে কাসপার্সকে 1 পাউন্ডের 2টো নোট বের করে দিয়ে দিল। কাসপার্স তার খেলার সঙ্গীদের দিকে ফিরে তাকাল। সে তাদের জানিয়ে দিল যে সে কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছে। তারপর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সে ক্লাইনকে বারের রান্নাঘরের দিকে নিয়ে গেল। সেখান থেকে তারা একটা পেছনের গলিতে ঢুকল, আর একটা অন্ধকার বাড়ির চারপাশে ঘুরে পেছনের দিকে চলে এল। সে একটা লোহার মুখোশ বের করল, যেটা মুখের শুধু অর্ধেকটা ঢাকতে পারে। মুখোশটা ক্লাইনের হাতে দিয়ে সে খুক করে একটু হাসল। ধরে নাও যে তুমি এই মুখোশটাই 2 পাউন্ড দিয়ে কিনেছ। আমি 2 পাউন্ড দিয়ে এর চেয়েও অনেক ভালো কিছু কিনতে পারতাম। ক্লাইন লোহার মুখোশটা পরে নিল, আর ইচ্ছে করেই নিজের মাথার চুলগুলো একটু এলোমেলো করে দিল। ক্লাইনকে তৈরি হতে দেখে কাসপার্স একটা নির্দিষ্ট ছন্দে দরজায় নক করল। 7-8 সেকেন্ড পর দরজার গায়ে থাকা ছোট একটা কাঠের বোর্ড হঠাৎ করে খুলে গেল, আর সেটার পেছন থেকে উঁকি দেওয়া একজোড়া বাদামি চোখ দেখা গেল। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে পরীক্ষা করার পর ক্লাইন দেখতে পেল যে পেছনের দরজাটা খুলে গেছে। লোহার মুখোশ পরা দারোয়ান সেখানে দাঁড়িয়েছিল। সে ক্লাইনের দিকে একটা হুডওয়ালা লম্বা পোশাক এগিয়ে দিল। সে তার ভাঙা আর কর্কশ গলায় কাসপার্সকে বলল, পরের বার আগে থেকে আমাকে জানাতে ভুলবে না, নইলে ফল ভালো হবে না, বলে রাখলাম। লোকটা দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াল। তারপর সে ক্লাইনকে সেই অন্ধকার বসার ঘরটা পার করে একতলার একটা ঘরে নিয়ে এল, যেখানে আসল আসর বসেছিল। সেখানে একটা কফি টেবিলের ওপর মাত্র একটা মোমবাতি জ্বলছিল। পুরো ঘরটাতে খুব হালকা আর আবছা আলো ছিল। সেই কফি টেবিলটাকে ঘিরে থাকা সোফা আর চেয়ারগুলোতে প্রায় 10 জনের মতো লোক বসেছিল। তাদের সবার গায়েই হুডওয়ালা লম্বা পোশাক আর মুখে লোহার মুখোশ ছিল। নিজের লম্বা পোশাকটা গায়ে জড়িয়ে নেওয়ার পর ক্লাইন খুব শান্তভাবে একটা কোণায় একটা খালি চেয়ার খুঁজে নিল। সে নীরবে সেখানে গিয়ে বসল। সে শুনতে পেল যে মোটা মুখের ওষুধ প্রস্তুতকারক একজন অভিযোগের সুরে বলছে, সম্প্রতি নর্দমাগুলোতে একদল বুনো জন্তু দেখা যাচ্ছে যারা আমার লাগানো অনেক ঔষধি গাছপালা চিবিয়ে নষ্ট করে ফেলেছে। ওরা খুব চালাক, এমনকি ওরা বিষাক্ত গাছগুলোর একটা পাতাও ছোঁয়নি। ওগুলোকে সাফ করার জন্য আমার কারো সাহায্য দরকার। তোমরা তো জানোই এটা আমার কাজ নয়। আমি শুধু ওষুধ তৈরি করতে আর তোমাদের রোগবালাই সারাতেই ভালো পারি।